বিসমিল্লাহির রহমানির রহিম। গাছবাড়ি মডার্ন একাডেমি কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে আমার সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস নিব। আমরা গত ক্লাসে অর্থাৎ গত অনলাইন ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা মাইটোসিস কোষ বিভাজন কি মোটামুটি বিস্তারিত আলোচনা হয়। এরপর আমরা মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ওই 5টা ধাপ সম্পর্কে বলা হয়েছিল এবং এই প্রোফেজ আর প্রোমেটাফেজ ধাপসমূহ নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছিল। আজকের অনলাইন ক্লাসে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 3টা ধাপসমূহ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম 2টি ধাপে কি ঘটনাগুলো ঘটে অর্থাৎ কি 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 ঘটে থাকে প্রোফেজ এবং প্রোমেটাফেজে। প্রোফেজ আমি বলছিলাম যে এটা প্রস্তুতিমূলক পর্যায়ে কিছু কথা। এরপরে প্রোমেটাফেজও আমরা মোটামুটি আলোচনা। আমাদের যারা তোমরা আগের ক্লাসটা করো নাই তাদেরকে আবারও বলছি, তোমরা আমার আইডিতে ঢুকে আগের ক্লাসটা করে নিতে পারবা, আর তখন এই বিষয়গুলোতে আর কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা আজকে মেটাফেজ ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সুবিধার জন্য আমি 2টা চিত্র নিয়ে নিচ্ছি, মেটাফেজ ধাপের চিত্রগুলা নিয়ে নিচ্ছি। এই 2টা চিত্র নিয়ে আমরা আলোচনা করব। মেটাফেজে এটা একটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। তো মেটাফেজ ধাপে কি বিষয়গুলো ঘটে থাকে আমরা এই জায়গায় আলোচনা করব। আমরা বলছিলাম যে এই ধাপের যে মাঝামাঝি অঞ্চলটা এটা স্পিন্ডল যন্ত্র বলছিলাম। এই স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি যে অঞ্চলটা এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলটাতে বলি আমরা বিষুবীয় অঞ্চল। এই ধাপে এই বিষুবীয় অঞ্চলটার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো এই ধাপের মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। মেটাফেজ ধাপে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের, এটা একটা স্পিন্ডল যন্ত্র, এটা উদ্ভিদ কোষের আর এটা প্রাণী কোষের। ওইটা একটা স্পিন্ডল যন্ত্র ওইটা স্পিন্ডল যন্ত্রের, এটা বলছি বিষুবীয় অঞ্চল। আর এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, বিষুবীয় অঞ্চলে। আর এগুলোর বলছিলাম আমরা তন্তু, স্পিন্ডল তন্তু। এই তন্তুর সাথে লেগে আছে, আর এই মাঝখানে আমি বলছিলাম সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এখন দেখো তাহলে এই জায়গায় মাইটোসিস কোষ বিভাজনে ঘটে, এই জায়গায় সেন্ট্রোমিয়ার, আর এগুলারে যদি ধরি আমরা তাহলে কি ক্রোমাটিড তন্তু, স্পিন্ডল তন্তু দিই তাহলে আমাদের সহজ হবে। স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুর মধ্যে বিষুবীয় অঞ্চলে স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজোমগুলো
সেন্টোমিয়ারের সাথে আটকে আছে। বিষুবীয় অঞ্চলে স্পিন্ডল তন্তুর মধ্যে সেন্টোমিয়ারের সাথে আটকে আছে। আমরা তাহলে সম্পূর্ণ জিনিসটা যদি একভাবে বলি তাহলে আমরা বলবো যে এখানে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং স্পিন্ডল তন্তুর মধ্যে সেন্টোমিয়ার দিয়ে আটকানো থাকে। আমি আবারও বলছি, মেটাফেজ পর্যায়ে ধাপে যে জিনিসগুলো ঘটে, মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এরপর বললাম ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে, এই যে এই জায়গা থেকে এটা পুরাটা স্পিন্ডল তন্তু। ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে সেন্টোমিয়ার দিয়ে আটকানো থাকে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে সেন্টোমিয়ার দিয়ে আটকানো থাকে। আর এই মেটাফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা, অর্থাৎ একটু মোটা এবং খাটো সবচেয়ে খাটো দেখে যে এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো দেহ। অন্য পর্যায়ে এরকম হয় না, আরো চিকন থাকে, কিন্তু এই পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয়ে যায় এবং খাটো দেখে। তার মানে আমরা এই জিনিসগুলোই ঘটে থাকে। মূলত এই জিনিসগুলোই আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ঘটে থাকে। আমি আবার বলতেছি কি জিনিসগুলো ঘটে, যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। 2 নম্বর বললাম যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে সেন্টোমিয়ার দিয়ে আটকানো থাকে। আর একটা বলছি যে এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো থাকে। এই জিনিসগুলো ঘটে থাকে আমাদের মেটাফেজ পর্যায়ে। তো আমরা মেটাফেজ পর্যায়ের পরে আমরা অ্যানাফেজ পর্যায়ে যাব। ধাপ 4 মেটাফেজ পর্যায়ে এতটুকুই। আশা করি তোমরা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার। যে বললাম যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, আর ওই জায়গায় ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে সেন্টোমিয়ার দিয়ে আটকানো থাকে। আর এখানে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো থাকে। তো এরপরে আমরা ধাপ 4 যাব। ধাপ 4টা কি? অ্যানাফেজ। ধাপ 4 অ্যানাফেজ। ওর ধাপে অ্যানাফেজ। অর্থাৎ আমরা এখন অ্যানাফেজ ধাপটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত এই জিনিসগুলো আমরা দেখলাম মেটাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে আইসা দেখো, একটু ভালো করে খেয়াল করো, আমি এই জায়গা থেকে পরিবর্তনগুলো দেখায় দিব। এটার নাম বলছিলাম সেন্টোমিয়ার। কি? সেন্টোমিয়ার। এই সেন্টোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হইবে। এই সেন্টোমিয়ারটা এই জায়গায় ছিল, এটা ভাগ হয়ে যাবে, এইদিকে গেছে, আর আরেকটা ভাগ হয়ে এইদিকে আসে। মানে এটা এই যে দেখলাম এদিকে 2টা ভাগ হয়ে গেল। প্রত্যেকটি সেন্টোমিয়ার এরকম ভাগ করে দিলাম, জায়গায় ভাগ হয়ে গেল।
এই জায়গায় এটাও দিলাম আমরা, ভাগ হয়ে গেল। এটাও দিলাম আমরা, ভাগ হয়ে গেল। এটা উদ্ভিদ কোষের। এখন প্রাণী কোষেও তো এরকম ভাগ হয়ে যাবে। এরকম এটার ভাগ দেখাইলাম, এই চারটা এরকম ভাগ হয়ে যাবে, সেন্টিমিটার গুলো ভাগ হয়ে যাবে। এই জায়গায় ভাগ হয়ে গেল, এই জায়গায় ভাগ হয়ে গেল, এটাকে আমরা দেখাইলাম ভাগ হয়ে গেল। এইরকম ঘটে গেল যে ভাগ হয়ে গেল। তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে অ্যানাফেজ পর্যায়ের প্রথমে সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার এখন ভাগ হয়ে এই জায়গায় হয়ে গেল। আমরা একটা দেখাইছি, যদি আমরা দুইটাই দেখাই, এইরকম এই জায়গা থেকে এটা এই জায়গা থেকে, অর্থাৎ এটা বুঝাইলাম যে সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে গেল। অ্যানাফেজ পর্যায়ের প্রথমে ঘটবে কি, প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার, প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটি ক্রোমাটিড আলাদা আলাদাভাবে সেন্টোমিয়ার থাকে। প্রত্যেকটি ক্রোমাটিডে পরে আলাদা আলাদাভাবে সেন্টোমিয়ার, এটার মধ্যে একটা সেন্টোমিয়ার, এটা সেন্টোমিয়ার, এটা, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে এরকম এটার মধ্যে সেন্টোমিয়ার আসলো, এটা সেন্টোমিয়ার আসলো, সেন্টোমিয়ার, এটার মধ্যে আসলো সেন্টোমিয়ার। আমি আবার বলতেছি, প্রত্যেকটি ক্রোমোজোমের প্রত্যেকটি সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে আবার প্রত্যেকটি ক্রোমাটিডের মধ্যে এক একটারে আলাদা আলাদা, সবটা যখন ছিল ক্রোমোজোম, এখন বাইরে প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে আমরা বলি ক্রোমাটিড। এখন প্রত্যেকটা ক্রোমাটিডে আলাদা আলাদাভাবে সেন্টোমিয়ার আসছে। তাহলে প্রথমে অ্যানাফেজে কি ঘটলো বা কি বিষয় আমরা দেখলাম এখানে, যে বিষুবীয় অঞ্চলে যে যে ক্রোমোজোমগুলো ছিল আটকানো তন্তুর সাথে, এই ক্রোমোজোমের প্রত্যেকটা সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে ভাগ হয়ে প্রত্যেকটি ভাগের মধ্যে, প্রত্যেকটার একটা ক্রোমাটিড, প্রত্যেকটি ক্রোমাটিডের মধ্যে একটি একটি সেন্টোমিয়ার যুক্ত হয়। পরে ক্রোমাটিডগুলো কি আলাদা আলাদাভাবে হয়ে যায়। প্রত্যেকটা ক্রোমাটিড আলাদা, প্রত্যেকটা ক্রোমাটিডের সাথে একটা একটা সেন্টোমিয়ার হয়ে আলাদা আলাদা হয়ে যায়। আর এই অবস্থায় তখন আমরা এটারে আবার প্রথম এই জায়গায় যে ছিল এরকম যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা ভাঙিয়ে এই জায়গায় এরকম এই ক্রোমাটিড হয়ে গেল, হওয়ার পরে ভাগ হয়ে সেন্টোমিয়ার যখন হয়ে গেল, তখন প্রত্যেকটিরে আমরা আলাদা আলাদাভাবে এক একটা ক্রোমোজোম বলতে পারি। তখন এই ক্রোমোজোমগুলোরে বলবো আমরা অপত্য ক্রোমোজোম, এগুলারে আমরা বলবো আবার অপত্য ক্রোমোজোম। এই প্রত্যেকটাকে বলবো এটাকেও এবং এটাকেও, অর্থাৎ আমরা দুইটা যদি একসাথে দেই, যে এই জায়গা থেকে এই জায়গায় দিলাম, ওই জায়গা থেকে আবার এর থেকে একটা নিলাম, তাহলে এগুলো হবে কি অপত্য ক্রোমোজোম। দুইটার ক্ষেত্রে দুইটা একসাথে আমি দেখাই দিতেছি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, দুইটার বিষয়গুলাই একসাথে দেখাই দিতেছি, এটা উদ্ভিদ কোষের, এটা প্রাণী কোষের। তো এরকম যখন ক্রোমোজোমগুলো একটা সেন্টোমিয়ারের সাথে সেন্টোমিয়ার পরে ক্রোমাটিডের সাথে আলাদা আলাদাভাবে হয়ে যায়, আলাদা আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গেলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে ক্রোমোজোম বলি। যেহেতু আগের ক্রোমোজোম থেকে এই ক্রোমোজোমগুলো সৃষ্টি হয়েছে, এজন্য আমরা এই ক্রোমোজোমগুলো বলি কি অপত্য ক্রোমোজোম। এখন এই অপত্য ক্রোমোজোমগুলো
মধ্যে চারটা চারটা ছিল ক্রোমোজোম, এখন হয়ে গেছে 8টা। এই অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে কিছু ক্রোমোজোম অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে আর অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর দিকে অগ্রসর হয়। অর্ধেকগুলো ক্রোমোজোম উত্তর মেরুর দিকে আর অর্ধেকগুলো ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। অর্থাৎ বিপরীত মেরু বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করে। তো আমরা আর এই বিপরীত মেরুতে অবস্থান করার সময় তাদের এক একটা আকৃতি হয়ে যায়। এক একটা আকৃতি, যেমন এটা যদি আমরা ধরি ভি আকৃতির, আরো যদি ধরি আমরা একটু টান দিলে, যেমন এটা যদি ধরি এটা এরকম আসলে এরকম গেছে, অর্থাৎ এল আকৃতি এরকম হয়ে গেছে এল আকৃতির। আবার এরকম এই যে এটা যদি ধরি তাহলে এটা হয়ে গেল এরকম এইরকম, অর্থাৎ কি যে আকৃতি। অর্থাৎ তখন ক্রোমোজোমগুলো বি এল জেড এরকম আকৃতির দেখা যায়। আমি মোটামুটিভাবে আবার আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। কি জিনিসগুলো ঘটে বলছিলাম যে অ্যানাফেজ পর্যায়ে আইসা, অ্যানাফেজ পর্যায়ে আইসা এই জায়গায় যে ক্রোমোজোমটা থাকে, বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমটা থাকে সর্বাধিক মোটা এবং খাটো যে ক্রোমোজোমটা থাকে, অ্যানাফেজ পর্যায়ের প্রথমে এই ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ারটা থাকে ওই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দুই ভাগে বিভক্ত হলে প্রত্যেকটা ক্রোমাটিডে আমরা যদি এককভাবে এই জায়গায় দেখাই যে এরকম ছিল একটা ক্রোমোজোম, এই জায়গায় সেন্ট্রোমিয়ার বরাবর মেরুতে বিষুবীয় অঞ্চলে যুক্ত ছিল তন্তুর সাথে, তখন এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে ভাগ হয়ে যায় এরকম, আর এটা এই জায়গায় ভাগ হয়ে আর অর্ধেকটা এসে পড়ে এইরকম, দুই দিকে ভাগ হয়ে যায়। এখন যখন দুই দিকে ভাগ হয়ে পরে এই জায়গায় ক্রোমাটিড, এইগুলারে আমরা জানি আলাদা আলাদাভাবে একটা ক্রোমাটিড বলে, ক্রোমাটিড বলে। সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে প্রত্যেকটি ক্রোমাটিডের সাথে একটি করে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। যুক্ত হয়ে পরে তারা কি করে দুই মেরুর দিকে অবস্থান করে। আর ওই দুই মেরুর দিকে অর্ধেকটা দুই মেরুর দিকে বিপরীত মেরুর দিকে, ও চারটা উত্তর মেরুর দিকে আর চারটা দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে। আর এরকম ভাবে যখন মেরুর দিকে অবস্থান করে তখন তাদের আকৃতিগুলো এরকম হয়ে যায়। কোনোটা হয়ে যায় ভি আকৃতির, কোনোটা হয় এল আকৃতির, আবার কোনোটা হয় জে আকৃতির। তো আমি লাস্ট আবারও একবার বলতেছি জিনিসগুলো কি ঘটে। অ্যানাফেজ পর্যায়ের প্রথমে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকটি ক্রোমাটিডের সাথে একটি করে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। আবারও বলতেছি, অ্যানাফেজ পর্যায়ের প্রথমে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকটি ক্রোমাটিডের সাথে একটি একটি করে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। আলাদা আলাদাভাবে যখন সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তখন প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে আমরা একটা ক্রোমোজোম বলতে পারি। তখন এইগুলা হয়ে যায় কি, এই চারটা হয়ে গেল অপত্য ক্রোমোজোম, এই চারটা অপত্য ক্রোমোজোম। প্রথম যে চারটা ক্রোমোজোম ছিল এটা বাইরে চারটা ক্রোমোজোম আর চারটা ক্রোমোজোম হয়ে যায়। আর এই ক্রোমোজোমগুলো অর্থাৎ 8টা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে আর বাকি অর্ধেক বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। আমরা যদি বলি যে অর্ধেক উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। আর এই অগ্রসর হওয়ার সময় এই ক্রোমোজোমগুলোর আকৃতি যদি আমরা চিন্তা করি তাহলে হয় ভি আকৃতির, এল আকৃতির, জি আকৃতির, এরকম আকৃতি গঠন করি। শেষ আবারও বলতেছি যে প্রথম বিষুবীয় অঞ্চলে যে
ক্রোমোজোমগুলো অবস্থান করে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার প্রথমে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রত্যেকটি ক্রোমাটিডের সাথে আলাদা আলাদা সেন্ট্রোমিয়ার আসে, এই যে বিন্দুর মতো এগুলো সেন্ট্রোমিয়ার আসে। আর সেন্ট্রোমিয়ার আসার পরে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে তখন কি ক্রোমোজোম গঠন করে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে ক্রোমোজোম গঠন করে। আর এই ক্রোমোজোমগুলোরে বলি আমরা অপত্য ক্রোমোজোম। এই অপত্য ক্রোমোজোমের অর্ধেক, অর্থাৎ এই জায়গায় 8টা ক্রোমোজোম আছে সব মিলাই, অর্ধেক এক মেরুর দিকে আর বাকি অর্ধেক অপর মেরুর দিকে অগ্রসর হয়। বা যদি আমরা এইভাবে বলি অর্ধেক উত্তর মেরুর দিকে আর অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। আর তখন তাদের এই অপত্য ক্রোমোজোমগুলোর আকৃতি হয় ভি, আর না হয় এল, আর নয় জেড, এরকম যে কোনো একটা আকৃতি গঠন করতে পারি। তাহলে আমরা দেখলাম অ্যানাফেজ পর্যায়ে কি জিনিসগুলো ঘটে থাকে। সর্বশেষ ধাপ মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ যে ধাপটা আছে যে টেলোফেজ। এখন আমরা টেলোফেজ নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যানাফেজ পর্যায় সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়েছ। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে যে কি গেল, কি হলো, কিভাবে হলো, যে কোনো ধরনের তোমরা কমেন্টসের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও আরো ক্লিয়ার হয়ে নিতে পারবো। আশা করি আমি বারবার ঘুরে তোমাদের বলি এর জন্য যাতে আর অস্বচ্ছতা না থাকে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে বলতে পারো বা অন্যভাবে যোগাযোগ করে যে কোনোভাবে জানতে চাইলে আরো ক্লিয়ার ধারণা নিতে পারবে ইনশাআল্লাহ। এখন আমরা টেলোফেজ নিয়ে আলোচনা করব। এটা আমরা যদি এরকম ধরি 1 2 3 4 5টা ধাপ, এটারে বলছিলাম প্রথম ধাপ বা প্রস্তুতিমূলক ধাপ। তাহলে ওইটা যদি প্রস্তুতিমূলক ধাপ হয় প্রথম, তাহলে এটা কি শেষ ধাপ। তাহলে এটা শেষ ধাপ। শেষ ধাপ অর্থাৎ টেলোফেজ পর্যায়ে অর্থাৎ শেষ ধাপটার মধ্যে কি কাজ হয় আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। এখন আমরা 5 নাম্বার ধাপ অর্থাৎ ধাপ 5 টেলোফেজ। টেলোফেজ নিয়ে আলোচনা করব যে টেলোফেজের মধ্যে কোন জিনিসগুলো হয়। আমরা একটা ধাপ থেকে আমরা নিতেছি তোমাদের সুবিধার জন্য। এটা এখনো আমরা যে চিত্রটা রাখছি এটা কি অ্যানাফেজ। এখন অ্যানাফেজ থেকে টেলোফেজ কিভাবে আসতেছে দেখো। এগুলো সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোম, আমরা এগুলো না ধরি। দেখো এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম আমরা আগের ধাপেই বলছি যে কিছু উত্তর মেরুর দিকে অর্থাৎ অর্ধেক উত্তর মেরুর দিকে আর অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। এই জায়গায় আর অগ্রসর হয় না। এই জায়গায় এই অপত্য ক্রোমোজোমগুলো একটা মেরুতে এসে পৌঁছায়, অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরু। এই ক্রোমোজোমগুলো এই মেরুতে এসে পৌঁছায় যায়। আমরা যদি ধরি যে এই মেরুর ধারের মধ্যে এই অপত্য ক্রোমোজোমগুলো এসে পৌঁছায় যায়। আমরা 4টা ধরে রাখলাম, এই জন্য পরে আমি দেখাইতেছি এরকম। তাহলে এইগুলা যদি এই মেরুতে গেলাম তাহলে এই দিকটাও আমাদের এই মেরুতে আসা পড়ে, এইগুলাও এই মেরুতে আসা পড়ে। এই জায়গায় ওই 4টা ক্রোমোজোম ওই মেরুতে যায় আর এই 4টা ক্রোমোজোম এই মেরুতে আসে। আমরা 4টা ধরি। একইভাবে এটার মধ্যে আমরা এইভাবেই ধরতে পারি যে অর্ধেক ক্রোমোজোম এই জায়গায় এসে পড়ে আর অর্ধেক ক্রোমোজোম এই জায়গায় এসে পড়ে। এগুলো আমরা এইভাবে আঁকতেছি কি জন্য তোমাদের বলবো পরে। আচ্ছা আমরা এই পর্যন্তই রাখি যে অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে আর অর্ধেক ক্রোমোজোম অপর মেরুর দিকে এসে পৌঁছায়।
অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুতে পৌঁছায় আর অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুতে পৌঁছায়। আর ওই যে প্রথম ধাপে বলছিলাম নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন, এই যে এই জায়গায় আমরা আলাদা আলাদাভাবে একটা বাউন্ডারি দিলাম বা একটা পর্দার টান দিলাম, ওটাকে আমরা বলবো কি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন আর এই জায়গায় আমি কিন্তু আস্তে আস্তে বুঝতেছি আর আস্তে আস্তে যোগ করতেছি, এ কারণে অল্প করে যেটা বুঝতেছি এটা যেমন অপত্য কোষ, এটা বুঝলাম। এখন এই অপত্য কোষের কাজগুলো নাই, আর তোমরা একসাথে দেখাবো জিনিসগুলো আবার একসাথে দেখাবো যে এই যে এই পর্দাটা আসছে, তবে আমরা আবার বললাম কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস, ওই যে প্রথম ধাপে নিউক্লিয়াসটা গেছিল এই নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, প্রত্যেকটাতে এরকম নিউক্লিয়াস। এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে, অর্থাৎ আবার আসে। যেহেতু কোষ হবে, আগের কোষে যা ছিল তা তো সব এই কোষগুলোতে হবে, অর্থাৎ একটা থেকে মাত্র দুইটা কোষ হলো। তাহলে প্রথম কোষের মধ্যে যে জিনিসগুলো ছিল এই কোষের মধ্যে ওই জিনিসগুলো আসবে আবার। তার মানে প্রথম টেলোফেজ পর্যায়ে প্রথম কি হইল, আমি আবার বলতেছি, অ্যানাফেজ পর্যায়ে যে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়েছিল, এই টেলোফেজ পর্যায়ে তুমি বলবা বা আমরা বুঝতেছি যে অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে উত্তর মেরুতে আর অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুতে পৌঁছায়, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম অপর মেরুতে পৌঁছায়। শেষ পৌঁছানোর পরে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা। আর বললাম কি নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস, এই দুইটা পুনঃ আবির্ভাব ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। আর আমাদের বিশ্বব্যাপী অঞ্চলের দরকার নেই আপাতত, আমরা আগে আলোচনা করার সময় রাখছিলাম। এখন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। এই পূর্ণ আবির্ভাব ঘটার পরে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো এসে আবার সুতার মতো এরকম পাক সৃষ্টি করে, ক্রোমোজোমগুলো এরকম পাকের সৃষ্টি করে, পাক সৃষ্টি করে কি লম্বা হয় এবং সরু হয়, সরু হয় এবং লম্বা হয়, এরকম পাক সৃষ্টি করে সরু হয় এবং লম্বা হয়। এই জন্য আমি ওই সময় জাস্ট ক্রোমোজোমগুলো এরকম করে দিয়ে রাখছিলাম। এখন আমরা দেখাইতেছি যে ক্রোমোজোমগুলো কি হয়, সরু হয় এবং লম্বা হয়, পাকের মতো সৃষ্টি করে সরু হয় এবং লম্বা হয়, লম্বা হয়ে নিউক্লিয়াস গঠন করে, আলাদা আলাদাভাবে নিউক্লিয়াস গঠন করে, নিউক্লিয়াস গঠন করলে আর এই যে এটা আছে, এটা তো বিলুপ্তি হয়ে যায়। বিলুপ্তি হওয়ার পর এখন দেখো আমরা যদি চিন্তা করি তাহলে এই জায়গায় দেখো একটা কোষের সৃষ্টি হয়ে যায়, এই জায়গায় একটা কোষের সৃষ্টি হয়ে যায়, এই জায়গায় একটা কোষের সৃষ্টি হয়ে যায়, আর এই জায়গায় একটা কোষের সৃষ্টি হয়ে যায়। তাহলে আমরা দেখলাম কি যে প্রথম এই
টেলোফেজ পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে আমরা বললাম যে ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরু থেকে আর অর্ধেক বিপরীত মেরুর দিকে পৌঁছায়, বিপরীত মেরুতে পৌঁছায় এবং এই পৌঁছানোর পরে তাদেরকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন, তাদেরকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। তারপর ওই ক্রোমোজোমগুলো পাকিয়ে পাকিয়ে সরু এবং লম্বা সুতার মতো গঠন করে, গঠন করার পর কোষগুলো আলাদা আলাদা আলাদাভাবে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়ে যায়। এরকম আলাদা আলাদাভাবে দুইটি অপত্য কোষের বলতে আলাদা আলাদাভাবে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তারপরে অবশ্য সাইটোকাইনেস একটা পর্যায়ে এই জায়গায় যে ঘটনা ঘটে অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপ মাইটোসিসের মধ্যে ঘটে। ক্যারিওকাইনেস পর্যায়ে, ক্যারিওকাইনেস আরেকটা সাইটোকাইনেস পর্যায়ে পরে কোষগুলো সম্পূর্ণ হয়। আর আমরা এই নিউক্লিয়াস গঠন পর্যন্তই বলতে পারি কোষের বিভাজন হয়ে যায়। পরে সাইটোকাইনেসের মধ্যে জাস্ট খালি কোষগুলো গঠন, যে এটা একটা কোষ হলো, এই নিউক্লিয়াসটা একটা কোষ হলো। আমি আবার বলতেছি, টেলোফেজ পর্যায়ে সর্বশেষ ধাপের মধ্যে অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে আর অর্ধেক ক্রোমোজোম বিপরীত মেরুতে পৌঁছায়। অর্ধেক ক্রোমোজোম এক মেরুতে এবং বিপরীত আর অর্ধেক ক্রোমোজোম বিপরীত মেরুতে পৌঁছায়। পৌঁছানোর পরে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। তারপর ওই ক্রোমোজোমগুলো পাকিয়ে, যেটা আমরা বলি যে পাকিয়ে বা জট পাকিয়ে, যদি বলি যে দড়ির মতো এরকম জট পাকিয়ে সরু এবং লম্বা হয়, জট পাকিয়ে সরু এবং লম্বা হয়। হওয়ার পরে আলাদা আলাদাভাবে নিউক্লিয়াসের সৃষ্টি হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা নিউক্লিয়াস, এই জায়গায় দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। অর্থাৎ এই জায়গায় ক্যারিওকাইনেস পর্যায়ে শেষ হয়ে যায়। ক্যারিওকাইনেস পর্যায়ে শেষ হয়ে যায় মানে নিউক্লিয়াসের বিভাজনটা হয়ে যায়। পরে সাইটোকাইনেস একটা পর্যায়ের মাধ্যমে জাস্ট খালি কোষগুলো গঠন হয়। তাহলে আমরা এই পাঁচটা ধাপ, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের যে পাঁচটা ধাপ আছে, মূল পাঁচটা ধাপ, ওই পাঁচটি ধাপ নিয়ে মোটামুটি আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ। আশা করি এর ভিতরে তোমাদের কনফিউশন থাকার কথা না, তারপরেও যদি থাকে এনি কোয়েশ্চেন, যে কোনো প্রশ্ন তোমরা যে কোনো সময় কমেন্টসের মাধ্যমে করতে পারো বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে করতে পারো। করলে ধারণাগুলো চেষ্টা করবো যে আরও ভালো ধারণা দেওয়ার জন্য। তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকলো যে এই ধাপগুলো নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে বলে মনে হয় না। তো আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করব। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে, আর হঠাৎ করে যদি আগের ক্লাসটা না দেখে এই ক্লাসটা দেখো, তখন তো তোমরা প্রশ্ন আসতেই পারে যে প্রোফেজ, প্রোমেটাফেজ কোথায় গেল। তখন এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করছি। তো তোমাদের সুবিধার জন্যই আমার আইডির মধ্যে সব ক্লাসগুলো থাকে, আমার ক্লাসগুলো তো অবশ্যই আছে। তো যদি মনে করো যে ওই জায়গা থেকে ক্লাস, তখন বুঝবা যে ওইটা আগের ক্লাসে আছে, ওই জায়গায় আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে ওই রকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাব। আর আমাদের সাথে সব সময় থাকবে, আর নিজেদের প্রতি খেয়াল তো অবশ্যই রাখবে, যেহেতু এখন মহামারী চলতেছে। সর্বোচ্চ সময় ঘরে থাকার চেষ্টা করবে, আর যেখানেই থাকো সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।